একটা ছোট শহর, একটা সাধারণ পরিবার আর একজন বাবা যে সিনেমা দেখতে ভালোবাসে। তার জীবন খুবই সাধারণ, না কোনো বড় ব্যবসা না কোনো ক্ষমতা, কিন্তু একটা জিনিস তার কাছে ছিল, পর্যবেক্ষণ ক্ষমতা। সে জানে মানুষ কিভাবে ভাবে, সে জানে পরিস্থিতি বদলালে মানুষ কিভাবে আচরণ করে, কিন্তু সে জানতো না একদিন তার এই জ্ঞানই তার পরিবারের একমাত্র রক্ষা কবচ হয়ে দাঁড়াবে, যেখানে পুলিশের সামনে দাঁড়িয়ে থেকেও সত্য লুকিয়ে রাখা হয়েছিল। গল্প শুরু হয় এক শান্ত পরিবার দিয়ে। বাবা খুব সাধারণ মানুষ, মা সংসার সামলায়, দুই মেয়ে স্বাভাবিক হাসিখুশি জীবন, সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু একদিন একটা ছোট ঘটনা সবকিছু পাল্টে দেয়। একটা ভিডিও, একটা হুমকি এবং একটি ভুল সিদ্ধান্ত। এই ঘটনাটা এমন ছিল যেটা প্রকাশ পেলে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যেত। পুলিশ তদন্ত শুরু করে, প্রমাণ খোঁজা শুরু হয়, সন্দেহ ঘন হতে থাকে, কিন্তু তারা জানতো না যার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়। লোকটা ছিল অসাধারণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। তাহলে চলুন মূল গল্পে চলে যাই। সিনেমার শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই। বাস স্টেশনে করে সে একটা হোটেলের সামনে এসে নামে। এই হোটেল মালিকের নাম পিটার। লোকটা পুলিশ স্টেশনের ঠিকানা জিজ্ঞেস করলে পিটার তার হোটেলের সামনেই পুলিশ স্টেশনটা দেখিয়ে দেয়। এই লোকটি মূলত একজন পুলিশ ইন্সপেক্টর, যার এই এলাকাতে নতুন পোস্টিং হয়েছে। পুলিশটি যখন পুলিশ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই পুলিশ স্টেশনের পাশেই আরেকটা নতুন স্টেশন স্থাপন করা হচ্ছে, সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা এটা মনে রাখবেন। পুলিশ অফিসারটি পুলিশ স্টেশনে গেলে একজন লোককে বসে থাকতে দেখা যায়। এর নাম বিজয় সালগাওকার। একজন কনস্টেবল তখন তাকে জানায় এই লোকটাকে দেখতে যতটা ইনোসেন্ট মনে হচ্ছে সে ঠিক ততটাই চালাক। কেউ কল্পনাও করতে পারবে না এমন একটা কাজ সে করেছে। আর এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। বিজয় সালগাওকার একজন অতি সাধারণ লোক। সে একজন কেবল অপারেটর। বিজয়ের বাবা মা কেউ নেই, তার বউ আর দুই মেয়ে নিয়ে সুখের সংসার। বিজয় খুব বেশি দূর পড়ালেখা করেনি, সে চতুর্থ শ্রেণী ফেল। তবে বিজয় খুব ভালো এবং ভদ্র মানুষ। গ্রামের সবাই তাকে চেনে এবং পছন্দ করে। আর বিজয়ও তার সাধ্যমতো সবাইকে সাহায্য করত। বিজয়ের একটাই নেশা ছিল সিনেমা দেখা। সে প্রচুর পরিমাণে সিনেমা দেখতো, শুধু যে দেখতো তাই না, সে সেই সিনেমাগুলো থেকে বিভিন্ন তথ্য মনোযোগ সহকারে নিত এবং মনে রাখতো, আর বাস্তব জীবনেও সেগুলো কাজে লাগাতো। বিজয় পড়াশোনা না জানলেও সে অনেক কিছুই জানতো, তাই গ্রামের অনেকেই পরামর্শের জন্য তার কাছে যেত। আর এই সব কিছুই বিজয় সিনেমা দেখে শিখেছিল। এমনকি সে অনেকগুলো ভাষাও জানতো। বিজয় দিনে এবং রাতে অনেকটা সময় তার কেবল অফিসে সিনেমা দেখে কাটাতো। একদিন সে তার অফিসের পাশের রেস্টুরেন্টে নাস্তা খেতে গিয়ে দুজন বৃদ্ধ দম্পতিকে দেখতে পায়। রেস্টুরেন্টের মালিক পিটারকে জিজ্ঞেস করে বিজয় জানতে পারে এদের একমাত্র ছেলেকে সাব ইন্সপেক্টর গাইদন্ডে বেআইনিভাবে অ্যারেস্ট করেছে, কারণ এরা একটা ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিয়েছিল। সব কিস্তি সময় মতো দিলেও শেষ কিস্তিটা তারা সময় মতো দিতে পারেনি, আর সেই ফাইন্যান্স কোম্পানির মালিক ছিল গাইদন্ডের আত্মীয়। তাই সে তাদের ভয় দেখানোর জন্য ছেলেটাকে অ্যারেস্ট করেছে, আর বলেছে এই কথা কাউকে বললে ছেলেটাকে মেরে ফেলবে। আর তাই তারা গায়দণ্ডের সাথে দেখা করার জন্যই এখানে বসে আছে। সবকিছু শুনে বিজয়ের একটা সিনেমার কথা মনে পড়ে, যেখানে সে দেখেছিল এই ধরনের সমস্যায় কি করতে হবে। বিজয় বলে এই বেআইনিভাবে অ্যারেস্ট করার জন্য গায়দণ্ডের বিরুদ্ধে কেস করা যাবে। বিজয় তার এক পরিচিত উকিলের নাম্বার দেয় এবং কথা বলতে বলে, আর তখনই সেখানে গায়দণ্ডকে আসতে দেখা যায়। তাই পিটার সেই বৃদ্ধ দম্পতিকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে, আর বিজয় আর পিটার এমন ভাব করে যেন কিছুই হয়নি। গায়দণ্ডে দোকানে এসে পিটারকে বৃদ্ধ দম্পতির কথা জিজ্ঞেস করলে পিটার বলে আমি তাদের দেখিনি। তখন গায়দণ্ডে বিজয়ের দিকে বিরক্তি নিয়ে তাকায়। সে বিজয়কে একদমই পছন্দ করতো না। বিজয় সেদিন রাতে তার অফিসেই থেকে যায় আর সারা রাত ধরে সিনেমা দেখে। এটা সে প্রায়ই করত। সিনেমা দেখতে শুরু করলে আর তার কিছুই মনে থাকতো না। সারা রাত সিনেমা দেখে পরের দিন সকালে বাড়ি ফিরে তার বউ নন্দিনী একটু রাগ করে থাকে। সে বিজয়কে বলে তোমার তো আমাদের প্রতি কোনো দায়িত্বই নেই। কাল রাতে তোমাকে কতবার ফোন করেছি কিন্তু তুমি ফোন ধরোনি। বিজয় বলে আচ্ছা বাবা সরি, এমন আর হবে না। এরপর নন্দিনী বলে দুই মেয়েকে নিয়ে সে শপিং এ যাবে। বিজয় তার দুই মেয়ে অঞ্জু আর অনু তার স্ত্রী নন্দিনীকে নিয়ে পাঞ্জি শহরে যায় শপিং করতে এবং সেখানে হোটেলে খাওয়া দাওয়া করে। সেখানে বড় মেয়ে অঞ্জু বিজয়কে জানায় তাদের কলেজ থেকে সামার ক্যাম্পে যাওয়া হচ্ছে, সেও যেতে চায়। সবার জোরাজোরিতে বিজয় আর না করতে পারে না, সেও রাজি হয়ে যায়। পরের দিন বিজয় যখন পিটারের দোকানে যায়, পিটার তার সাথে একজন লোককে পরিচয় করিয়ে দেয়। এই লোকটি নতুন পুলিশ স্টেশনের কনস্ট্রাকশন ম্যানেজার রানে। বিজয় আর রানে যখন কথা বলছিল তখন সেখানে গায়দণ্ডে আসে আর পিটারকে ধমকায়। সে বলে কাল তো তোমার দোকানে বুড়ো বুড়ি এসেছিল, সেটা আমাকে বলনি কেন? এখন শুনছি কার যেন পরামর্শে তারা আবার আমার বিরুদ্ধে কেসও করবে। পিটার কিছুই না বলে চুপ করে থাকে। এরপর গায়দণ্ডে বলে পুলিশ স্টেশনের কাজ চলছে আর সেখানকার সব ওয়ার্কার এই হোটেলে খেতে আসবে। তার কমিশন হিসেবে আমার সমস্ত ধার শোধ হয়ে গেছে। বিজয় বলে কিন্তু আশেপাশে তো আর কোনো হোটেল নেই, এমনিতে তো সবাই এখানেই খেতে আসবে।
তার আবার কমিশন কি? গায়দণ্ডে জবাব দেয়, আমি পুলিশ, আমি চাইলে তাদেরকে এখানে আসা আটকাতেও পারি। তখন সেখানে আরেকজন পুলিশ অফিসার আসে। এই বিষয়ে কথা থেমে যায়। পুলিশ অফিসারটি বিজয়কে জিজ্ঞেস করে, তোমরা কোন বিষয়ে কথা বলছিলে? বিজয় উত্তর দেয়, তেমন কিছু না স্যার, নতুন পুলিশ স্টেশনে কাজ করা ওয়ার্কাররা এখানে খেতে আসবে তো, তার ডিল হচ্ছিল আর কমিশন নিয়ে কথা হচ্ছিল। পুলিশ অফিসারটি জিজ্ঞেস করে, তাই? তা কে কমিশন নিচ্ছে? বিজয় বলে, কিছু তেরা লোক আছে যারা কখনোই শুধরাবে না। পরের দিন আমরা দেখি বিজয় তার বাড়ির পাশে একটা গর্ত খুঁড়ছে। সে আসলে এখানে কম্পোস্ট সার তৈরি করবে। তখন তার 2 মেয়ে সেখানে আসে। বিজয় অঞ্জুকে জিজ্ঞেস করে, তোমার সামার ক্যাম্প কেমন ছিল? অঞ্জু জানায়, খুব ভালো ছিল বাবা, আমরা খুব মজা করেছি। তবে সেন্ট জোসেফ স্কুলের স্যাম নামের একটা ছেলে মেয়েদেরকে খুব বিরক্ত করছিল। অনুমতি না নিয়ে মেয়েদের ছবি আর ভিডিও করছিল। পরের সিনে আমরা দেখি বিজয় রানীকে নিয়ে এসেছে তার একটা কাজ করানোর জন্য। রানে বলে, এটা মাত্র একদিনের কাজ, পুলিশ স্টেশনের কাজ শেষ হলে আমি আপনার কাজটা করে দেব। তারা যখন ফিরে আসছিল তখন রাস্তায় গায়দণ্ডে তাদের পথ আটকায়। আর রানীকে বলে, তুই আমার বিরুদ্ধে কমপ্লেন করেছিস? তোর এত বড় সাহস? বিজয় বলে, আপনি বেআইনি কাজ করলে তো আপনার বিরুদ্ধে কমপ্লেন হবেই। গায়দণ্ডে বিজয়ের কথায় রেগে গিয়ে তাকে মারতে যায়। আশেপাশে তখন লোকজন জড়ো হয়ে গিয়েছিল। তারা গায়দণ্ডকে আটকায়। গায়দণ্ড তখন বলতে থাকে, তোকে আমি দেখে নেব বিজয়, আমার সাথে লাগার ফল তোকে ভোগ করতেই হবে। পরের সিনে অঞ্জুকে দেখা যায় বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিল। তখন তার পাশে একটা হলুদ সিডান কার এসে থামে, আর সেখান থেকে স্যাম নামে সেই ছেলেটি নামে যে অঞ্জুর সাথে সামার ক্যাম্পে ছিল। আসলে স্যাম যখন মেয়েদের ছবি তুলছিল তখন অঞ্জু তার প্রতিবাদ করে আর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আর তাতে রেগে গিয়ে স্যাম বাথরুমে চেঞ্জ করা অবস্থায় অঞ্জুর ভিডিও করে দেয়। স্যাম অঞ্জুকে সেই ভিডিও দেখালে অঞ্জুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে ভয় পেয়ে স্যামকে সেই ভিডিও ডিলিট করে দিতে বলে। স্যাম বলে, ডিলিট করে দেব, তবে তোমায় আমাকে একটা জিনিস দিতে হবে। আমি আজ রাত 11টায় তোমার বাড়ির ফার্ম হাউসে যাব। তুমি সময় মতো চলে এসো, আমি তোমার কাছ থেকে সেটা নিয়ে নেব। আর যদি না আসো বা কাউকে এসব বলে দাও তাহলে তোমার এই ভিডিও নেটে ছেড়ে দেব। অঞ্জু এটা না করার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু স্যাম তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে স্যাম ফার্ম হাউসে আসে অঞ্জুর সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে অঞ্জুর সাথে তার মা নন্দিনীও ছিল। নন্দিনীকে দেখে স্যাম রেগে যায় আর অঞ্জুকে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো, আমি নিষেধ করেছিলাম কাউকে না জানাতে, কিন্তু তুমি কথা শোনোনি। আর এইবার এই ভিডিও আমি নেটে ছেড়ে দেবো, আর স্কুলের সবাই আর সারা পৃথিবীর মানুষ তোমার এই ভিডিও দেখবে। অঞ্জু আর নন্দিনী কাঁদতে কাঁদতে স্যামের কাছে অনুরোধ করে এমনটা না করতে। স্যাম বলে, আমি যাই চাই সেটা আমাকে দিয়ে দাও, আমি ভিডিও ডিলিট করে দেব। সে সময় স্যামের হাত থেকে অঞ্জু আর নন্দিনী ফোনটা কেড়ে নেবার চেষ্টা করে, কিন্তু নিতে পারে না। স্যাম অঞ্জুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর নন্দিনীর দিকে ফিরে বলে, ঠিক আছে, আমি যা চাই সেটা তুমি আমাকে দিয়ে দাও, তাহলে আমি এখান থেকে চলে যাব আর ভিডিওটাও ডিলিট করে দেব। স্যামের এমন নোংরা ইঙ্গিতে নন্দিনী অসহায়ের মতো কাঁদতে থাকে। স্যাম ফোনটা তার কানের পাশে উঠিয়ে দেখাচ্ছিল আর এসব বলছিল। আর তখন অঞ্জু পেছন থেকে একটা লোহার রড দিয়ে স্যামের ফোন ধরা হাতে বাড়ি দিতে যায়, কিন্তু ভুলবশত বাড়ি গিয়ে লাগে স্যামের মাথায়। সাথে সাথে স্যাম মাটিতে পড়ে যায় আর নিথর হয়ে যায়। অঞ্জু সাথে সাথে ফোনটা ভেঙে ফেলে, কিন্তু নন্দিনী স্যামকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে কাছে এগিয়ে গিয়ে দেখে স্যামের শ্বাস প্রশ্বাস চলছে না, অর্থাৎ সে মারা গেছে। ওরা কি করবে বুঝতে পারে না। অঞ্জু বিজয়কে ফোন করে, কিন্তু অনেকবার ফোন করার পরেও সে ফোন ধরে না। ফোন ধরবে কিভাবে? সে তো তখন ল্যান্ডফোনের রিসিভার নামিয়ে রেখে মনোযোগ দিয়ে সিনেমা দেখছিল। আর বিজয় মোবাইল ব্যবহার করতো না। বিজয়কে ফোনে না পেয়ে নন্দিনী আর অঞ্জু স্যামের লাশটা নিয়ে তাদের বাড়ির পাশে বিজয়ের কম্পোস্ট সার তৈরির জন্য যে গর্ত করেছিল তার ভেতরে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। লাশটা যখন মাটি চাপা দেওয়া হচ্ছিল তখন বাড়ির জানালা দিয়ে বিজয়ের ছোট মেয়ে আনু সেটা দেখে ফেলে। পরের দিন সকালে বিজয় বাড়ি ফিরলে তাকে দেখে অঞ্জু আর নন্দিনী কেঁদে ফেলে। বিজয়কে সবকিছু খুলে বলে। এই সময় আমরা দেখি বিজয় অসম্ভব রকম শান্ত হয়ে মনোযোগ সহকারে সব কথা শুনছে। নন্দিনী বলে, চলো আমরা পুলিশের কাছে সবকিছু স্বীকার করি, কিন্তু বিজয় তাতে রাজি হয় না। সে বলে, এতে করে অঞ্জুর জীবনটা নষ্ট হয়ে যাবে। সে আরো বলে, তোমরা চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। অঞ্জু জানায় স্যামের একটা হলুদ রঙের গাড়ি রয়েছে। স্যামের কাছ থেকে সে গাড়ির চাবিটা রেখে দিয়েছিল, সেটা সে বিজয়কে দেয়। এরপর বিজয় ফার্ম হাউসে যায়। সেখানে স্যামের ভাঙা মোবাইলটা পড়েছিল। সেখান থেকে বিজয় ফোনের সিমটা সাবধানে না ধরে একটা কাগজে মুড়িয়ে নেয় আর ফোনটা ফেলে দিতে বলে। বিজয় সিনেমাতে দেখেছিল পুলিশ এই সিম ট্র্যাক করেই অপরাধীকে খুঁজে পেয়ে যায়। বিজয় জানে আগে স্যামের গাড়ি আর এই সিমের ব্যবস্থা করতে হবে। সে নন্দিনীকে বলে, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ তোমরা বাইরে যাবে না, কারোর সাথে যোগাযোগ করবে না। বাইরে থেকে দেখে যেন মনে হয় বাড়ির ভেতরে কেউ নেই। এরপর বিজয় স্যামের গাড়ির কাছে যায়, কিন্তু সে যখন গাড়িতে উঠছিল তখন গায়দণ্ডে তাকে দেখে ফেলে, কিন্তু তেমন গুরুত্ব দেয় না। বিজয় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর যেতে যেতে সে বিভিন্ন সিনেমার দৃশ্য মনে করতে থাকে।
যে কিভাবে সেখানে গাড়ি লুকিয়ে ফেলা হয়েছিল। রাস্তা দিয়ে যাবার সময় বিজয় দেখে স্বামী চিন্ময় আনন্দের সৎসঙ্গের একটা পোস্টার লাগানো আছে, যা দেখে বিজয়ের মাথায় একটা আইডিয়া আসে। বিজয় একটা ফোনের দোকানে যায় আর একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে। স্যামের সিমটা বের করে দোকানদারকে বলে সিমটা ইনস্টল করে দিতে। সেখান থেকে বেরিয়ে বিজয় ফোনটা চালু করে আর ফোনে থাকা তার হাতের ছাপ ভালোভাবে মুছে ফেলে আর ফোনটা একটা ট্রাকের পেছনে ছুড়ে দেয়। এর ফলে এই ট্রাকটা যেখানে যেখানে যাবে ফোনটাও সেখানে সেখানে যাবে। আর পুলিশ ট্র্যাক করলেও দেখবে যে স্যামের ফোনটা বিভিন্ন জায়গায় ঘুরছে। তারপর স্যামের গাড়িটা একটা নির্জন জায়গায় নিয়ে পানিতে ফেলে দিয়ে নিজের অফিসে ফিরে আসে। তাকে এই সময় অফিসে আসতে দেখে তার সহকারী ভুর্জি বলে, বিজয় স্যার আপনি এখানে? আমি তো ভেবেছিলাম আজকে আপনি ছুটি কাটাবেন। এই সময় বিজয়কে খুব চিন্তিত মনে হচ্ছিল। ভুর্জি জিজ্ঞেস করে, আপনাকে খুব চিন্তিত লাগছে, কোনো সমস্যা? বিজয় বলে, না তো। সাথে সাথে সে নিজেকে সামলে নেয়, আশাভাবিক হয়ে যায়। অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখে সবাই ভয়ে কাঁদছে। আমাদেরকে স্বাভাবিক আচরণ করতে হবে, তা না হলে সবাই সন্দেহ করবে। বিজয় আরো বলে, কাল আমরা স্বামী চিন্ময় আনন্দের সামসাংয়ে যাব আর সেখানে একদিন থেকে তারপর দিন আমরা ফিরে আসব। সামসাং হচ্ছে ধর্মীয় আলোচনা সভা, অনেকটা মুসলিমদের ওয়াজ মাহফিলের মতো। এরপর সিন চেঞ্জ হলে আমরা স্যামের বাবা মাকে দেখতে পাই। স্যামের মা মীরা ছিল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ আইজি, আর স্যামের বাবা মহেশ ছিলেন ব্যবসায়ী। স্যামকে নিয়ে তাদের বাবা মা খুব চিন্তায় ছিল, কারণ স্যামের সাথে তাদের যোগাযোগ হচ্ছিল না। তাকে বারবার ফোন করলেও সে ফোন ধরছিল না। অন্যদিকে আমরা দেখি বিজয় তার পুরো পরিবার নিয়ে পাঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসে করে যাবার সময় বিজয় বাসের কন্ডাক্টরের সাথে কথা বলে এবং জানায় তারা পাঞ্জিতে স্বামীজির সৎসঙ্গে যাচ্ছে। সৎসঙ্গে পৌঁছে তারা দেখে সৎসঙ্গ শেষ হয়ে গিয়েছে, কারণ এটা ছিল 2 অক্টোবর, অর্থাৎ যেদিন স্যামের মৃত্যু হয়েছিল সেদিন। সৎসঙ্গ শেষ হয়ে যাবার পরেও তারা সারাদিন সেখানে বসে থাকে। তারপর তারা সেখান থেকে রেস্টুরেন্টে যেয়ে পাও ভাজি খায় এবং সিনেমা দেখতে যায়, আর তারপর দিন তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে বিজয় অঞ্জু আর নন্দিনীকে বলে, পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, শুধু আমাদের ভয় ছাড়া আমাদের নিজেদের উপর কন্ট্রোল রাখতে হবে, এমনভাবে থাকতে হবে যেন কিছুই হয়নি। পরের সিনে আমরা স্যামের মা মীরাকে দেখতে পাই। অনেকদিন ধরে স্যাম নিখোঁজ, তাই মীরা খুব চিন্তিত ছিল। স্যামের ফোন ট্রেস করে তারা জানতে পারে স্যাম বেঙ্গালুরুতে আছে। মীরা ভাবছিল স্যাম হয়তো তার কোনো বন্ধুর বাড়িতে আছে, কিন্তু এতবার ফোন করার পরেও সে কেন ফোন ধরছিল না, এটাই ছিল তার চিন্তার কারণ। আর তার কিছুদিন পর কিছু লোক গোসল করতে গিয়ে স্যামের গাড়িটা খুঁজে পায়। পুলিশ আসে, গাড়িটা উদ্ধার করে। এরপর মীরা স্যামের ব্যাপারে সিরিয়াসলি খোঁজাখুঁজি শুরু করে। স্যামের ফোন ট্রেস করে পুলিশ জানতে পারে সেটা 2 অক্টোবর 10:30টায় পন্ডলা শহরে সুইচ অফ হয়ে যায়। তারপরের দিন 9:30টায় পাঞ্জি শহরে অন্য একটা ফোনে সিমটা আবার চালু হয়। তারপর সেই ফোন কাঁচিপুরমে যায় এবং সেখানে গিয়ে আবারও সুইচ অফ হয়ে যায়। অন্য একজন পুলিশ অফিসার জানায় স্যামের অ্যাকাউন্ট চেক করে জানা যায় যে 2 অক্টোবরে সে 20,000 টাকা তুলেছিল, আর তারপর থেকে তার অ্যাকাউন্ট থেকে আর কোনো ট্রানজাকশন হয়নি। মীরা নির্দেশ দেয় স্যামের নাম্বার থেকে লাস্ট যার সাথে কথা হয়েছিল তার ডিটেল বের করার জন্য। স্যামের গাড়ির ছবি সবগুলো পুলিশ স্টেশনে পাঠানো হয়। গাড়ির ছবিটা দেখে গাইদণ্ডের মনে পড়ে যায় কিছুদিন আগে এইরকম একটা গাড়িতে সে বিজয়কে উঠতে দেখেছে। ব্যাপারটা কনফার্ম করার জন্য সে পিটারের দোকানে যায়। সেখানে তখন বিজয় ছিল। গাইদণ্ডে পিটারকে বলে, একটা খুব বড় কেস এসেছে। একটা হলুদ রঙের সিডান গাড়ি পানির নিচ থেকে উদ্ধার হয়েছে। গাইদণ্ডে আয়নায় বিজয়ের দিকে তাকিয়ে গাড়ির কথাটা বলেছিল। গাড়ির কথাটা শুনে বিজয় চমকে যায় আর গাইদণ্ডে বুঝে ফেলে তার সন্দেহই ঠিক। গাইদণ্ডে এবার তার বড় স্যার সাওয়ানকে তার সন্দেহের কথা বলে, কিন্তু তিনি বলেন, তোমার সাথে যে বিজয়ের সম্পর্ক ভালো না সেটা তো আমি জানি, তাই বলে তুমি তাকে এমন একটা কেসে ফাঁসিয়ে দিতে চাইছো? গাইদণ্ডে বলে, না স্যার, আমি সত্যিই সেদিন বিজয়কে দেখেছিলাম হলুদ গাড়িটা চালাতে, আর আমি যখন গাড়ির কথা বলেছিলাম তখন বিজয় চমকে যায়। এরপর এই ব্যাপারটা সাওন্ত তার বড় স্যার শ্রীকান্তকে জানায়, তবে তারা মনে করছিল গাইদণ্ডে ব্যক্তিগত শত্রুতার জন্যই বিজয়কে ফাঁসাতে চাইছে। আবার গাইদণ্ডে এমনভাবে বলছিল যে তার কথাটা অবিশ্বাস্য করতে পারছিল না। অন্যদিকে বিজয় বুঝে যায় গাইদণ্ডে তাকে সন্দেহ করতে শুরু করেছে, আর এরপর বাড়িতে পুলিশ আসবে। তাই সে সবাইকে ডেকে বলে, 2 অক্টোবর আমরা পাঞ্জিতে গিয়েছিলাম স্বামীজির সৎসঙ্গে, এটা মনে রাখবে। বাড়িতে পুলিশ আসবে জিজ্ঞাসাবাদের জন্য, তোমরা তোমাদের বয়ান পাল্টাবে না। তারা বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করবে, কিন্তু তোমরা ভয় পাবে না। তোমরা বলবে আমরা 2 অক্টোবরেই গিয়েছিলাম। তাদের কাছে কোনো প্রমাণ নেই, শুধুমাত্র আমাদের জবানবন্দি ছাড়া। এরপর পুলিশ জানতে পারে স্যাম কিছুদিন আগে একটা সামার ক্যাম্পে গিয়েছিল, যেখানে বিজয়ের মেয়ে অঞ্জুও গিয়েছিল। পুলিশ আরো জানতে পারে অঞ্জু বিজয়ের নিজের মেয়ে নয়, সে অ্যাডপ্টেড। বিজয়ের যখন 21 বছর বয়স তখন সে ডাস্টবিনে অঞ্জুকে খুঁজে পেয়েছিল, আর তারপর লিগালি তাকে দত্তক নেয়। বিজয় নিজেও অনাথ ছিল, তাই সে বেশি দূর পড়াশোনা করতে পারেনি।
প্রথম দিকে ছোটখাটো কাজ করত আর পরে এই কেবলের ব্যবসা শুরু করে। এরপর পুলিশ অঞ্জু স্কুলে যায়। অঞ্জুকে স্যামের কথা জিজ্ঞেস করলে সে বলে স্যামকে আমি চিনি, সামার ক্যাম্পে তার সাথে দেখা হয়েছিল, কিন্তু তারপর আর কখনো দেখা হয়নি বা কোনো যোগাযোগও হয়নি। পুলিশ জিজ্ঞেস করে 2 অক্টোবর স্যাম কি তোমার সাথে দেখা করতে এসেছিল? অঞ্জু বলে 2 তারিখ তো আমি আমার বাসায় ছিলাম না, আমরা স্বামী চিন্ময় আনন্দজির সৎসঙ্গে গিয়েছিলাম। 2 তারিখ গিয়ে 3 তারিখ ফিরে আসি। গায়দণ্ডে জিজ্ঞেস করে এতগুলো ছেলের মাঝখান থেকে তোমার স্যামের কথাই কেন মনে রইলো? অঞ্জু জানায় স্যাম খুব পপুলার হয়েছিল কারণ সে ক্যাম্পে থাকা মেয়েদের ছবি তুলছিল এবং ভিডিও করছিল। আর তারপর পুলিশ বিজয়ের বাড়িতে যায়। পুলিশ দেখে নন্দিনী ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই বিজয় বাড়ি ফিরে আসে। পুলিশ তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে। বিজয় ভয় না পেয়ে সঠিকভাবে সবকিছুর জবাব দেয়। নন্দিনীকে জিজ্ঞেস করা হলেও সে বিজয়ের শেখানো কথাগুলোই বলতে থাকে, যে তারা 2 অক্টোবর সৎসঙ্গে গিয়েছিল এবং 3 তারিখে ফিরে আসে। আর তারপর বিজয় প্রমাণ হিসেবে সেদিনের বাস টিকিট, খাবারের বিল এবং সিনেমার টিকিট দেখায়। পুলিশ এসব দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে এই সবকিছু রেখে দিয়েছো কেন? বিজয় বলে আমরা মিডল ক্লাস মানুষ, আমরা সারা মাসের বিল জমা করে রাখি এটা দেখার জন্য যে সারা মাসে আমরা কত টাকা অপ্রয়োজনীয় খরচ করেছি আর কত টাকা জমা করেছি। বিজয়ের কথায় সন্তুষ্ট হয়ে পুলিশ তখনকার মতো চলে যায়, কিন্তু বিজয় জানতো পুলিশ এত সহজে তাদের পিছু ছাড়বে না, তারা আবার আসবে। আর এই কথাটা সে তার পরিবারকে জানিয়ে সাবধান করে। গায়দণ্ডে মীরার সাথে দেখা করে। মীরা জিজ্ঞেস করে বিজয় যে গাড়ি চালাচ্ছিল তুমি সেই গাড়ির নাম্বার দেখেছিলে? গায়দণ্ডে বলে নাম্বার দেখিনি, কিন্তু আমি 100% শিওর গাড়ি এটাই ছিল, আর আমি সেদিন বিজয়কে দেখেছিলাম। গায়দণ্ডের কথা শুনে মীরা কিছুটা চিন্তিত হয়ে বলে তাহলে বিজয় যে রিসিপ্টগুলো দেখিয়েছে সেগুলো অবশ্যই নকল, এটা বের করা তেমন কোনো কঠিন কাজ হবে না। একজন চতুর্থ শ্রেণী ফেল অশিক্ষিত মূর্খ লোক আর কতটা চালাক হতে পারে? সে পুলিশকে নির্দেশ দেয় বিজয়ের পুরো পরিবারকে ধরে নিয়ে আসতে। পুলিশ সবাইকে তুলে নিয়ে আসে এবং 4 জনকে 4টি আলাদা রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাদেরকে একই প্রশ্ন করা হয় এবং সবাই একই রকম উত্তর দেয়। আর এই সবকিছুই মীরা মনিটরে দেখছিল। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই বিজয় সবাইকে বোঝাচ্ছিল যে আমরা সবাই যদি একই রকম করে উত্তর দিই তাহলে পুলিশের সন্দেহ হবে, তাই আমরা একটু ঘুরিয়ে আগে পিছু করে একই উত্তর দেব। পুলিশ বিভিন্নভাবে প্রশ্ন করে, কিন্তু বিজয়ের পুরো পরিবার তাদের বয়ান একই রকম দেয়। এমনকি আনুকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা হোটেলে কি খেয়েছিলে, আনু বলে আমরা সবাই পাও ভাজি খেয়েছিলাম। পুলিশ বলে কিন্তু তোমার বড় বোন অঞ্জু তো বললো সে ফ্রাইড রাইস খেয়েছিল। আনু তখন বলে না, আমরা পাও ভাজি খেয়েছি, ও মনে হয় ভুলে গেছে। পুলিশ বিজয়ের পরিবারকে ছেড়ে দেয়, কিন্তু তাদের কাছে অবাক লাগে বিজয়ের পুরো পরিবার তাদের বয়ানে এতটা অটল কিভাবে রইল। এমনকি ছোট মেয়ে আনু পর্যন্ত তার বয়ান থেকে এক চুল নড়েনি, এমনকি কনফিউজড হয়নি। এই ব্যাপারটা মীরার কাছে খুব অবাক লাগে। সে তার এত বছরের ক্যারিয়ারে কাউকে নিজের বয়ানে এতটা অটল, এতটা দৃঢ় থাকতে কখনো দেখেনি। বিশেষ করে আনু, এত ছোট একটা মেয়ে, কিভাবে এতটা আত্মবিশ্বাসের সাথে নিজের বয়ানে অটল রইল। মীরা বলে ওদেরকে ছেড়ে দিতে, আরো বলে ওরা চলে যাবার সময় যেন মনে হয় আমরা ওদের কথা বিশ্বাস করেছি। কিন্তু বিজয় ঠিকই বুঝতে পেরেছিল যে পুলিশ এত সহজে তাদের পিছু ছাড়বে না। এরপর বিজয়ের কথা অনুযায়ী সবাইকে তুলে নিয়ে আসা হয়। বিজয়ের অফিসে কর্মচারী, ভুর্জি, রেস্টুরেন্টের মালিক, পিটার, সবাইকে এবং তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সবাই একই কথা বলে বিজয় 2 তারিখ স্বামীজির সৎসঙ্গে গিয়েছিল এবং 3 তারিখ ফিরে আসে। এমনকি স্বামীজি তার সভায় কি কি বলেছিল সেগুলো তারা শোনায়, কারণ বিজয় তাদেরকে সেগুলো বলেছিল। এতগুলো লোক তো আর মিথ্যে কথা বলবে না, তাই মীরা ভাবে গায়দণ্ড হয়তো কোথাও ভুল করছে। আর তারপর মীরা স্বামী চিন্ময় আনন্দের সাথেও ফোনে কথা বলে। স্বামীজি জানান যে তিনি এক ভাষণে এক কথা একবারই বলেন এবং তার সেই ভাষণ কোথাও লাইভও প্রচার করা হয় না। আর তাই সেখানে উপস্থিত না হয়ে সেখানে কি বলা হয়েছিল সেটা কারো পক্ষে জানা সম্ভব নয়। মীরা বুঝতে পারছিল না এখন সে কি করবে। বিজয়কে সে খুব হালকাভাবে নিয়েছিল, কিন্তু বিজয় অশিক্ষিত হলেও অন্য অনেকের থেকেই অনেক বেশি বুদ্ধিমান। আর তখন পুলিশ অফিসার সাউন্ড বলে বিজয় অনেকগুলো ভাষা জানে আর এই সব কিছুই সে সিনেমা দেখে শিখেছে। তারপর পুলিশ সেই বাস কন্ট্রাক্টরকে নিয়ে আসে যার বাসে করে বিজয় সেদিন গিয়েছিল। বাকি সাক্ষীদের মতো বাস কন্ট্রাক্টরও একই কথা বলে যে 2 তারিখ বিজয় তার বাসে করেই পুরো পরিবার নিয়ে পাঞ্জি শহরে গিয়েছিল এবং 3 তারিখ ফিরে এসেছিল। বাস কন্ট্রাক্টর আরো জানায় বেলা 3টার সময় বিজয় তার বাস থামিয়ে একটা এটিএম বুথে নেমেছিল টাকা তোলার জন্য। মীরা জিজ্ঞেস করে এই ঘটনাটা প্রায় 20-25 দিন আগের, এত আগের ঘটনা তোমার কিভাবে মনে রয়েছে? কন্ট্রাক্টর তখন বলে যে আমার মনে ছিল না, বিজয় আমাকে মনে করিয়ে দিয়েছে। মীরা বলে 25 দিন আগে মনে করিয়ে দিয়েছিল, এটা তোমার মনে ছিল? বাস কন্ট্রাক্টর বলে না, 25 দিন আগে নয়, 3-4 দিন আগে বিজয় আমার বাসে করে আবার গিয়েছিল। তখন সে আমাকে বলেছে যে 2 তারিখে সে আমার বাসে করেই পাঞ্জি শহরে গিয়েছিল। এরপর স্বামী চিন্ময় আনন্দ ফোন করে জানায় যে তার ভাষণ সবসময় একটা ডিভিডি আকারে প্রকাশ করা হয় এবং তার ভক্তরা সেই ডিভিডি কিনে নিয়ে যায়।
কিন্তু তাদের এন্ট্রি খাতায় বিজয়ের নাম ছিল না। এরপর মীরা সে এটিএম বুথের সিসি ক্যামেরা চেক করে আর সেইখানে বিজয়কে দেখতে পায়, অর্থাৎ বিজয় 3 তারিখে পাঞ্জি শহরে গিয়েছিল। আর হঠাৎ করেই মীরা পুরো ঘটনাটা বুঝতে পারে। বিজয় আসলে 2 তারিখে নয়, 3 তারিখে একা পাঞ্জি শহরে গিয়েছিল। আর তারপর সেখান থেকে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে তার মধ্যে স্যামের সিমটা ইনস্টল করে এবং তারপর সেটা একটা ট্রাকের উপর ফেলে দেয়। আর তারপর স্যামের গাড়িটা সেই পানিতে ডুবিয়ে দিয়ে আসে। এরপর সে যায় রেস্টুরেন্টে এবং 4 জনের জন্য পাও ভাজি প্যাকেট করিয়ে নিয়ে আসে। আর তারপর যায় সিনেমা হলে, সেখান থেকে 4টা টিকিট কাটে। আর তারপর সে এটিএম বুথের সামনে গিয়ে বসে থাকে। ঠিক 3টায় সে বুথে ঢোকে এবং ইচ্ছা করে সিসি ক্যামেরাতে তার চেহারাটা ভালো করে দেখায়। আর তারপরের দিন অর্থাৎ 4 এবং 5 তারিখে বিজয় তার পুরো পরিবার নিয়ে এই পুরো ঘটনাটাই আবার রিপিট করে। অর্থাৎ সে প্রথমে স্বামীজির সৎসঙ্গে যায় এবং সেখান থেকে একটা ডিভিডি কালেক্ট করে। আর তারপর তারা চলে যায় একটা লজে। আর সেইখানে নন্দিনী রুম দেখার নাম করে ভেতরে চলে গেলে সুযোগ পেয়ে বিজয় এন্ট্রি খাতায় 2 তারিখে তার নিজের নামটা এন্ট্রি করে নেয় এবং সেদিনের জন্য একটা ভুয়া নাম দিয়ে এন্ট্রি করে। আর তারপর তারা 4 জন যায় সিনেমা দেখার জন্য। সিনেমা দেখা শেষ করে তারা চলে যায় প্রজেক্টর রুমে আর সেইখানে প্রজেক্টর ম্যানেজারের সাথে ইচ্ছা করেই পরিচিত হয়। আর তারপরের দিন অর্থাৎ 5 তারিখে ফিরে আসার সময় বাস কন্ট্রাক্টরের সাথে তারা ইচ্ছা করেই পরিচিত হয়। আর তারপর তারা বাড়ি ফিরে আসে এবং সব বিলগুলো তারা জমা করে রাখে। এরপর 3-4 দিন আগে বিজয় আবার তার পুরো পরিবার নিয়ে পাঞ্জিতে যায় এবং সেদিন তারা যা যা করেছিল সেই ঘটনাগুলোই আবার রিপিট করে এবং তখন তারা হোটেল মালিক, লজের মালিক, বাস কন্ট্রাক্টর সবার সাথে ইচ্ছে করেই কথা বলে এবং বলে যে আমরা 2 এবং 3 তারিখে আপনার বাসে করেই এসেছিলাম। হোটেল মালিক এবং লজ মালিককেও তারা একই কথা বলে যে আমরা 2 এবং 3 তারিখে সৎসঙ্গ দেখার জন্য এখানে এসেছিলাম এবং আপনাদের হোটেলে থেকেই ছিলাম, এখন এখান থেকেই খাবার অর্ডার করেছিলাম। এবং একই কথা তার অফিসের কর্মচারী ভুর্জিকেও সে বলেছিল। এখন সবাই তো বিজয় আর তার পুরো পরিবারকে দেখেছিল, কিন্তু তাদের মনে ছিল না যে কত তারিখে তারা এসেছিল। তাই বিজয় যা বলেছিল তাই তারা বিশ্বাস করে নিয়েছিল এবং তারা নিজেদের অজান্তেই মিথ্যা সাক্ষী দিচ্ছিল। বিজয় আসলে তাদের মাথার ভেতরে এই কথাগুলো ঢুকিয়ে দিয়েছিল এবং তাদের অজান্তেই তারা বিজয়ের শেখানো কথাগুলোই বলছিল। মীরা পুরো ঘটনাটা বুঝতে পারলেও এটা শুধু একটা থিওরি ছিল, তার কাছে কোনো প্রমাণ ছিল না। আর বিজয় খুব যত্ন সহকারে তার পক্ষের প্রমাণগুলো রেখে দিয়েছিল। মীরা বলে যখন কোনো প্রমাণ থাকে না তখন একটাই উপায় থাকে, কনফেশন। আর তাই সে পুলিশকে নির্দেশ দেয় বিজয়ের পুরো পরিবারকে তুলে নিয়ে আসার জন্য। পুলিশ যখন বিজয় এবং তার পুরো পরিবারকে ধরে নিয়ে যাচ্ছিল তখন বিজয় তার শালাকে বলে মিডিয়াতে খবর দিতে। মীরা বিজয়কে বলে আমি পুরো ঘটনাটা বুঝে ফেলেছি, তুমি স্বীকার করে নাও। কিন্তু বিজয় তার কথায় অনড় রয়ে যায় এবং তার আগের কথাই বলতে থাকে। এরপর গায়দণ্ডে বিজয় নন্দিনী এবং অঞ্জুকে অনেক মারধর করে, কিন্তু এত মার খাবার পরেও তারা 3 জনের মধ্যে কেউই কোনো কিছু স্বীকার করে না। তাই পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু বিজয়রা যখন বেরিয়ে আসছিল তখন দেখতে পায় তাদের সাথে আনু নেই। পুলিশ তাদেরকে ছেড়ে দিয়ে আনুকে আটকে রেখেছিল। আনুকেও গায়দণ্ডে মারধর করে এবং মারধরের এক পর্যায়ে ভয় পেয়ে আনু সবকিছু স্বীকার করে দেয় এবং সে বলে কোথায় স্যামের লাশ রয়েছে সেটা সে দেখিয়ে দিবে। আনুকে নিয়ে গায়দণ্ডে সহ পুরো পুলিশ ফোর্স যায় বিজয়ের বাড়িতে এবং স্যামের লাশটা যেখানে গাড়া হয়েছিল সেই জায়গাটা খুঁড়তে থাকে। বিজয়ের শালা কথা মতো মিডিয়া নিয়ে সেখানে উপস্থিত হয় এবং এলাকার সব লোক বিজয়ের বাড়ির আশেপাশে জমা হয়ে যায়। এক পর্যায়ে মাটি খোঁড়া শেষ করে লাশটা বাইরে বের করে নিয়ে আসা হয়। আর এইখানেই আমরা দেখতে পাই মুভির সবচেয়ে বড় টুইস্ট। তারা যে লাশটা বের করেছিল সেটা স্যামের লাশই ছিল না, সেটা ছিল একটা কুকুরের লাশ, যা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। বিজয় সেই সুযোগে তার শালার কাছে যায় এবং বলে গায়দণ্ডে তাদেরকে অনেক মেরেছে, এমনকি আনুকেও ছাড়েনি। গায়দণ্ডে বিজয়ের দিকে এগিয়ে যায় তাকে থামাতে। বিজয়ের মতো একটা সাধারণ পরিবারকে হয়রানি করার জন্য এমনিতেই পাবলিক পুলিশের উপর ক্ষেপেছিল। তারপর বিজয় যখন তাদেরকে এই কথা বলে তখন যেন তারা ফেটে পড়ে আর তাদের সমস্ত রাগ গিয়ে পড়ে গায়দণ্ডের উপর। গায়দণ্ডকে তারা অনেক মারধর করে আর এই খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। গায়দণ্ডে সাসপেন্ডেড হয় এবং মীরা নিজের চাকরি ছেড়ে দেয়। কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় এরপরের বার বিজয় বা তার পরিবারের সাথে যদি কেউ কথা বলতে চায় তাহলে অবশ্যই কোর্টের অর্ডার লাগবে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। একদিন নন্দিনী বিজয়কে জিজ্ঞেস করে তুমি লাশটা কোন দিন সরিয়েছিলে? বিজয় বলে সেদিন রাতেই, অর্থাৎ 3 তারিখ রাতে, অর্থাৎ যেদিন বিজয় পাঞ্জি থেকে ফিরে এসেছিল সেদিন রাতেই স্যামের লাশটা সেখান থেকে সরিয়ে ফেলেছিল, কারণ সে জানতো পুলিশের মারের মুখে কেউ না কেউ স্বীকার করেই ফেলবে। নন্দিনী জিজ্ঞেস করে স্যামের লাশটা কোথায় লুকিয়ে রেখেছ? বিজয় কিছুই বলে না। সে বলে আমার সাথে সাথে এই সত্যটা আমার কবরে চলে যাবে। এর কিছুদিন পর স্যামের বাবা মা বিজয়ের সাথে দেখা করে এবং মীরা তার কাছে জানতে চায় স্যাম কি ফিরে আসবে। তারা এইভাবে বাঁচতে পারবে না, তারা সত্যটা জানতে চায়। বিজয় তো সরাসরি কিছু বলে না, কিন্তু সে একটা কাহিনী বলে।
আমার সুখী পরিবারে হঠাৎ একজন অনাকাঙ্ক্ষিত মেহমান আসে। সে আমার পরিবার ধ্বংস করে দিতে চেয়েছিল, কিন্তু ভুলবশত আমরা সেই মেহমানকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছি যেখান থেকে সে আর কখনোই ফিরে আসবে না। এই কথা শুনে মীরা কান্নায় ভেঙে পড়ে। স্যামের বাবা মা বুঝতে পেরেছিল স্যাম মারা গিয়েছে। পরের দিনে আমরা দেখি বিজয় পুলিশ স্টেশনে হাজিরা দিতে আসে। তখন সেখানকার নতুন ইন্সপেক্টর বলে, আমি এখানে ৩-৪ বছর আছি, আমি লাশটা অবশ্যই খুঁজে বের করব, আর যেদিন আমি লাশটা খুঁজে পাবো সেদিন তোর শেষ দিন হবে। বিজয় হাসে আর বলে, আপনি আর আপনার পুলিশ স্টেশন যতদিন এখানে আছে আপনি নিশ্চিন্ত। এটা বলে সে বের হয়ে যায়। আর এই সময় আমরা দেখতে পাই সে লাশটা আসলে কোথায় রেখেছিল। এই পুলিশ স্টেশনের কাজ যখন চলছিল তখন বিজয় তার বাগান থেকে স্যামের লাশটা তুলে এনে এই পুলিশ স্টেশনের নিচেই লাশটা পুঁতে রাখে। এখন পুলিশ স্টেশন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। পুলিশ দুনিয়ার সব জায়গায় খুঁজলেও এই পুলিশ স্টেশনের নিচে কখনোই খুঁজবে না, এটা তাদের মাথাতেই আসবে না। আর এইখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ সিনেমাটি। এইরকম আরো মজাদার একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি আমি এক্সপ্লেন করেছি, তার নাম মেস্ট্রো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। আর তাছাড়া এই মুভিটির একটা দ্বিতীয় পর্ব রয়েছে, সেটাও অসাধারণ। সেটার এক্সপ্লেনেশন আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। ততদিন আমার সাথে থাকবেন। ধন্যবাদ।